তো থার্ড 5 ইয়ার প্ল্যানে আমরা প্রথম যেটা জানবো যে কত সালে হয়েছিল। থার্ড 5 ইয়ার প্ল্যান 1961 থেকে 1966। আর এখানকার প্রথম লিখবো অবজেক্ট, তাই না? এখানে অবজেক্ট, এর আগের প্ল্যানের অবজেক্ট কি ছিল? আগেরটা ছিল ইন্ডাস্ট্রি, তাহলে প্রথম এগ্রিকালচার, তারপর হবে ইন্ডাস্ট্রি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ওরা বুঝতে পারবে যে ইন্ডাস্ট্রিটাও ঠিকই আছে, এখানে একবার ইনভেস্ট করবো, বিগ পুশ, ট্রিকল ডাউন, ঠিক আছে। কিন্তু বুঝতে পারলো যে এগ্রিকালচারকে আমাকে ছেড়ে দিলে চলবে না। তো এগ্রিকালচারে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, যার ফলে যে ওরা ইন্ডাস্ট্রিতে আগেরটা ছিল সেখান থেকে আবার ইন্ডাস্ট্রি আবার এগ্রিকালচারকে মোটিভে নিয়ে এলো যে পুরো ইন্ডাস্ট্রিতে খরচা করা চলবে না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল এগ্রিকালচারে, তাই না? তো প্ল্যানটা কি হবে না, থার্ড 5 ইয়ার প্ল্যান কি হবে না, বোথ ইন্ডাস্ট্রি, অবজেক্ট হবে বোথ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে। অবজেক্ট, তাহলে অবজেক্ট কি হবে না, দুটোই হবে, একটা ইন্ডাস্ট্রি হবে একটা এগ্রিকালচার, দুটোই হবে। ইন্ডাস্ট্রি যদি এবার 100 টাকা খরচা হয়, তার মধ্যে হতে পারে টোটাল ওরা 3 ভাগে ভাগ হয়, তাই না? প্রথম হবে কি হবে না, অবজেক্টের ধরনের ভাবছি ওরা 40 টাকা খরচা করবে, মেন অবজেক্ট 40 টাকা। তো মেন অবজেক্ট 40 টাকা, তার মধ্যে হয়তো এখানে ইন্ডাস্ট্রিতে 20 টাকা দেবে আর এখানে দেবে 20 টাকা, তাই না? আর বাকি 60 টাকা যেটা এখানে দিয়ে দেবে, যেটা এখানে মিসলেনিয়াস যেগুলো আছে, যেগুলো ওই যে আদার অবজেক্ট ছিল যে আমাদের প্রত্যেক, ওগুলোকে তো রাখতেই হবে। যেমন হচ্ছে এমপ্লয়মেন্টকে বাড়ানো, গরিবিকে দূর করা, তাই না? তার সাথে সাথে আরও অমনি এডুকেশনকে সাপ্লাই দেওয়া, হেলথ সাপ্লাই দেওয়া, এগুলো থাকবে। একটা দেশ নতুন স্বাধীন হয়েছে, ভারত স্বাধীন 1947 সালে, তার কাছে কিচ্ছু নেই, যা টাকা পয়সা ছিল পাকিস্তানকেও ভাগ দিতে হয়, সবাইকে দিতে হয়। সেই দেশ কোন দিকে চালাবে ভালো করে বুঝবে। সেই দেশ কি তার ডিফেন্স সিস্টেম ঠিক করবে? ঠিক আছে, একটা বাড়ি মানে একটা নতুন ফ্যামিলি গঠিত হয়েছে, তো এই ফ্যামিলি কিভাবে চলবে নেক্সট, একটা সার্টেন পরিমাণ ইনকাম, খুব ভালো ইনকামও নেই, স্বামী স্ত্রীর বাচ্চা আছে ধরুন একটা, এইটুকু ফ্যামিলি নতুন ক্রিয়েট হয়েছে, ওরা একটা জায়গা থেকে বেরিয়ে এসছে। এবার নেক্সট জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে আসার পর এই যে 3 জন আছে, এই যে 3 জন, এই 3 জন কিভাবে চলবে, ঠিক আছে? প্রথমে এদের চলার মোটিভ কি হবে, কিন্তু আমাদের দেশ ভাবে এই 3 জনকে নিয়ে, যেহেতু ফ্যামিলি থেকে বেরিয়ে এসছে, এদের কাছে গুছে বেশি টাকাও নেই, 100 টাকা আছে, এর মোটিভ কি হবে চলার? দেখে এরা অনেক কিছুই করতে পারে, কিছু ওই টাকা দিয়ে কি করতে পারে, নিজের ঘর বানাতে পারে, বুঝতে পারলে, নিজের হেলথের জন্য প্রচুর ইন্স্যুরেন্স করে রাখতে পারে, বা এডুকেশনে বাচ্চাটাকে ভালো স্কুলে ভর্তি করতে পারে, বা ওই যে 100 টাকা দিয়ে ভালো খাবার দাবার করেও শেষ করে দিতে পারে, বা এইসব দিয়ে পরে এরা প্রচুর ঘরে একটা অস্ত্র কিনতে পারে, যাতে বড় বড় দেওয়াল দিতে পারে ঘরটাতে, তাই না? জল মানে সব কিছু ঠিকঠাক করতে পারে। তো 100 টাকাতে তো কিছু সম্ভব নয় ফ্যামিলিটার কাছে। প্রথমে ঘর বানাবে, তারপর আগে খাবার যেটা খাবে সেটা করতে হবে, এগ্রিকালচার। তারপরে কি নেক্সট, এগ্রিকালচারতে খাবার খাবো, আমাদেরকে আরও টাকা আরও আনতে হবে, জেনারেট করতে হবে, কাজ করতে হবে, সেটার জন্য ইন্ডাস্ট্রি করতে হবে, সেটাও করবে, ঠিক আছে? তারপরে না বাড়ির কাছে দেওয়াল দেবে, ঘরে তো ধ্যান দেবে না। তো ওরকমই আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে, তো সে করবে এটা কি, এডুকেশনে টাকা লাগাবে না, এখানে না এগ্রিকালচার করবে না, ইন্ডাস্ট্রি দিয়ে পরে ফার্দার আরও টাকা আসবে, সেটাকে আমরা দেখবো, এরকম ডিফারেন্ট টাইপ প্রবলেমস ছিল আমাদের ইকোনমির কাছে, যার ফলে কি ইকোনমির 2-3টে পার্ট একদম পুরো ব্যাক সেশন হয়েছে। যেমন আমাদের এমন একটা দেশ, আমরা এডুকেশন, শিক্ষা, ঠিক আছে, আমরা এগ্রিকালচার খাবো, এবং কি ইন্ডাস্ট্রি, এটাতে কি হবে, ইন্ডাস্ট্রি করে পরে আমরা আরও টাকা জেনারেট করবো, এই দিকে দিয়ে ধ্যান দিয়েছিলাম আমরা আমাদের সৈন্যদল, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমরা আমাদের উন্নত মানের রাস্তাঘাট, মডার্ন টেকনোলজি, ঠিক আছে, এগুলো দিকে ধ্যান দিইনি। আরে দেবো কী করে, আমাদের তো এতটা তখন সামর্থ্য নেই না, যা টাকা আছে বাবা তখন ওগুলো করবে, তোমাকে টেকনোলজি দেবে, তোমাদের বাবা সবাইকে হাতে হাতে মোবাইল দিয়ে দেবে, তাই না? বাবা আগে হেভি বাউন্ডারি দেবে, বাবাকে টাকা থাকবে তবেই তো দেবে, তাই না? তো আগে যেগুলো বেসিক সেগুলোই তো, কীভাবে টাকা জেনারেট হবে আর কীভাবে আমরা শিক্ষা, স্বাস্থ্য, গরিবি এগুলো দূর করা, এটাই করেছিল ফ্যামিলিটা। এটা একটা ভালো দেশের লক্ষণ, এগুলোই করা দরকার, ঠিক আছে? এত অস্ত্র কিনে কী হবে, এত ডিফেন্সে টাকা খরচা করে কী হবে, বুঝতে পেরেছো? তো ওই জন্যই কিছু ফল্ট ঘটবে এই প্ল্যানে, হবে কিছু ঘটনা, ঠিক আছে? কিন্তু এই প্ল্যান যে করবে, এই প্ল্যানে ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার দুটোকেই দেখবে, যে খাবারটা আমাদের কমে যাচ্ছিল আস্তে আস্তে, যেটা আমরা দেখলাম, আমরা PL 40 চুক্তি করলাম, যার মাধ্যমে কী হবে, আমরা ওখান থেকে গম নিতাম খাবার শর্টেজের জন্য USA থেকে, আগের প্ল্যানে পড়লাম। আর ইন্ডাস্ট্রিতে আমাদের যেগুলো করেছিলাম সেগুলোর আরও বেশি ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আমরা লেগে পড়লাম। আর এখানে টার্গেট রেখেছিলাম 5.6 আর অ্যাচিভ হয়েছিল 2.8। টার্গেট এত কমে গেলে এত নিশ্চয়ই কিছু ঘটেছে, সাকসেসফুলি হয়নি প্ল্যানটা।
তা প্ল্যানটাতে সাকসেসফুলি কেন হয়নি? এবার যে প্ল্যানটা দিয়েছিল এত সুন্দর, যে দুটোকে নিয়ে আমাদেরকে এগোতে হবে, এই প্ল্যানটা ফর্মুলেটেড করেছিল, আগে লিখবো প্ল্যান ফর্মুলেটেড বাই পিসি মালানবিস। কিন্তু যে মডেলটা অ্যাপ্লাইড হয়েছে, সেই মডেলটা যে এইভাবে চলবে, এই থিওরি চলবে, সেই মডেলটা ছিল একটা হচ্ছে সুখময় চক্রবর্তী আর একটা হচ্ছে জন স্যান্ডি। তাহলে লিখবো দ্য মডেল অফ দিস প্ল্যান ড্যাশ দিয়ে লিখবো সুখময় চক্রবর্তী অ্যান্ড জন স্যান্ডি। এই যে দুজন লোক, এদের কিছু প্ল্যান, তাদের মতাদর্শ নিয়ে পরে প্ল্যানটা তৈরি হয়েছিল, ঠিক আছে? মডেলটা তাদেরকে ফলো করা হয়েছিল। আর যদি বলে প্ল্যান কে করেছিল, প্ল্যান করেছিল কে? পিসি মালানবিস, প্রশান্ত চন্দ্র মালানবিস। তাহলে আমরা দেখো আমরা কি বলেছিলাম, যে এই যে পিসি মালানবিস, এই লোকটা বেসিক্যালি ক্যাপিটালিস্টকে অ্যাপ্রোচ করবে। তাহলে এই লোকটা যদি প্ল্যান মেকার থাকতো, তাহলে কি হতো, শুধু আমাদের কি হতো, ইন্ডাস্ট্রিকে আবার নিয়ে আসতো, যে একবার হয়নি কি আবার ইন্ডাস্ট্রি দাও। নিশ্চয়ই প্ল্যানটা মডেল কেউ অন্য কেউ করেছিল। এই প্ল্যানটা মডেল যে দিয়েছিল, যে আমাদের বেশিটাই যারা হয়েছিল সুখময় চক্রবর্তী, হেভি ইকোনমিক্সড, ওই অমর্ত্য সেন নাম শুনেছি, তাদের সাথেই, তাদেরই কলিগ, ঠিক আছে? তার এই অনুযায়ী আমরা এই প্ল্যানটাকে ফর্মুলেট করি। যদি বলে এই প্ল্যানের কি অবজেক্ট ছিল, তো বলবো এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি বোথ, দুটোকেই সঙ্গে নিয়ে চলবো, ঠিক আছে? টার্গেট কত রেখেছিলাম, যে আমরা 5.6 অ্যাচিভ করবো। যা জিডিপি যদি আমাদের এই 1956-তে 1961-তে দাঁড়িয়ে যদি জিডিপি আমাদের ছিল 100 টাকা, তাহলে আমরা অ্যাচিভ কত করবো? 5.6% বেশি, মানে 100 টাকা, মানে 105 টাকা 6 পয়সা আমরা অ্যাচিভ করবো, তাই না? মানে 5.6 পয়সা, 5 টাকা 6 পয়সা বেশি তুলবো, 60 পয়সা বেশি তুলবো, তাই না? তো কিন্তু ওরা মাত্র কত হয়েছিল, 2.8 তুলতে পেরেছিল, মানে নেগেটিভে যাচ্ছিল, যেটা ভেবেছিল তার থেকে নেগেটিভ চলে গেছে। কেন এমন ঘটলো, কি দরকার ছিল, কি এমনি ঘটার কারণটাই কি ছিল, ঠিক আছে? আর ওরা আগে কি কি রিফর্মস করেছিল, দুটো দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো মেন কজেস অফ ফেলিওরে আমরা কি লিখবো, যে কেন ফেলিওর হয়েছিল, না কি 3টে বড় বড় কারণ ছিল যার ফলে সরকার কিছু করতে পারেনি। ইন্ডাস্ট্রিতে সেরকম কিছু করতে পারেনি, এগ্রিকালচারও সেরকম কিছু করতে পারেনি, ঠিক আছে? যার যখন কিছু করতে না পারবে তো ফেলিয়ারই হবে না। তো কি হবে কজেসগুলো? প্রথম হচ্ছে ইন্ডিয়া চায়না ওয়ার, তারপরে ইন্ডিয়ান পাকিস্তান ওয়ার, সেভারেল ডট মানে দুর্ভিক্ষ, এটা কিছুদিন ধরে চলেছিল। 4 নাম্বার জওয়াহরলাল নেহরুর মৃত্যু হয়েছিল, অ্যান্ড অলসো লাল বাহাদুর শাস্ত্রী ডেট করেছিল, তাই না? এই যে কারণগুলোর জন্য কি হবে, আমাদের এই 5-এর প্ল্যানটা পুরোটা কি হবে, ভেস্তে যাবে। তাহলে আমরা একটু করে জেনে নেবো যে এগুলো ঘটলো কেন, আর এগুলোর তাৎপর্যগুলো একটু করে জেনে যাবো, তাই না? তাহলে বেটার হবে, কারণ ওইগুলো তো অনেক সময় পড়তে হয়। আমরা এগুলোর জন্য ডিটেলসে পরে ক্লাস নেবো, আমরা IRA পড়বো, ইন্টারন্যাশনাল রিলেশনে পড়বো, তাই না? তো আমাদেরকে এখানে কিছুটা জেনে নিতে হবে। যেমন ইন্ডিয়া চায়না ওয়ার, হঠাৎ ইন্ডিয়া চায়না ওয়ার হলো কেন, কি কারণ ছিল ইন্ডিয়া চায়না ওয়ার হবে? বেসিক্যালি ইন্ডিয়া স্বাধীনতা পায় কত সালে, আর 1949-এ চায়না স্বাধীনতা পায়। এই যে দুটো সাল, 1949-এ বা 1947 ইন্ডিয়া স্বাধীনতা পায়, তারপর থেকে তো আমরা বুঝতে পেরেছি ইন্ডিয়া কিভাবে চলবে। আর ইন্ডিয়া আমাদের একটা পলিসি ছিল ইন্ডিয়ার সাথে চায়নার, না আমাদের ইন্ডিয়ার সাথে চায়নার হেভি রিলেশন ছিল। সেই রিলেশনটা আমরা অনেক ঐতিহাসিক থেকে দেখে এসেছি, তাই না? কুষাণ যুগ থেকে দেখতে পেয়েছি আমরা, আমার সিল্ক রুট থেকে শুরু করে সবই ছিল। যখন ভারত স্বাধীন হয় বা ভারত স্বাধীন হবে, আমাদের অ্যাপ্রোচ কী হবে, না আমরা সোশ্যালিস্ট দিকে যাই, মানে সব কিছু সরকারি থাকবে, সরকার নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা। তখন আমাদের আশেপাশে যে দেশগুলোতে এই রকম একটা হয় যে কারা সোশ্যালিস্ট আছে, তা আমাদের আশেপাশে দেশে সোশ্যালিস্ট রাশিয়া আছে, চায়না আছে। তো চায়নার সাথে আমাদের ভালো রিলেশন হয়, অনেক কিছু মোটিভ এক থাকে, অনেক কিছু ক্ষেত্রে দেয়। কিন্তু ইন্ডিয়া কি করবে, না চায়নাকে অনেক বেশি ভরসা করবে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী। কোন কোন দিক দিয়ে ভরসা করবে, যে 1954-এ পঞ্চশীল নীতি হবে, তাই না? পঞ্চশীল নীতি যেখানে বলবে যে ইন্ডিয়া আর চায়না কোনোদিনও কি হবে না, যুদ্ধ করবে না, তারা তাদের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এভাবে শান্তির প্রস্তাব হবে, ঠিক আছে? যে তারা তাদের কোনো উল্লঙ্ঘন করবে না এভাবে। ইন্ডিয়ার সাথে চায়নার খুব ভালো ট্রেড ছিল অনেক প্রাচীন যুগ থেকে। তারপরে কি হবে, চায়না কি করবে, না চায়না একটু অন্যরকম পলিসি অ্যাপ্লাই করবে। যখন চায়না ইউএনএর থেকে, যখন এশিয়া থেকে ডিকোড হবে, যে ইউএনও বলবে এশিয়াকে যে তুমি এখান থেকে যে স্থায়ী সদস্য নেওয়া হবে, পার্মানেন্ট মেম্বার, তখন ইন্ডিয়া অফার আসে। কিন্তু ইন্ডিয়া এটা প্রেফার করে দেয় কাকে, চায়নাকে। কেন প্রেফার করে দেয়, ইন্ডিয়া দেখছে আমি সদ্য স্বাধীনতা হয়েছি, আমি এখানে আমাদের ওইসবে না, যে মানে ধরেন এই ফ্যামিলিটা বানিয়েছিলাম না, ওই ফ্যামিলিটা পাড়ার ক্লাবের মেম্বারশিপ না নিয়ে ও ভাই নিজের ফ্যামিলি নিয়ে থাকছে, কারণ নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবতে বেশি সময় পাবে না, তাদেরকে ডেভেলপমেন্ট, তাদের পড়াশোনা, এইভাবে ওই যে স্ট্রাকচারে ও না বলেছে।
যে না সেদের তারা করুক, বুঝতে পেরেছো? এইভাবে তাদের অ্যাপ্রোচ যাচ্ছে আস্তে আস্তে। তারপরে চায়না কি করে, ভিয়েতনামে আক্রমণ করে, তো এটাকে ইন্ডিয়া সাপোর্ট করে। জাপানে একটা শান্তিপূর্ণ সম্মেলন দেখা হয়, তার আগে দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে বড় বড়, সেমন দেশে শুধু একটাই মোটিভ হচ্ছে কীভাবে শান্তি, মানে সে সময় কোল্ড ওয়ারও চলছে, তো সেই সময় কীভাবে ওয়ার্ল্ডে শান্তির প্রতিষ্ঠাতা ওই জন্যই করা হয়। জাপানেও একটা সম্মেলন ডাকা হয় সব দেশকে নিয়ে, ওখানে চায়না কিন্তু যায় না। যেহেতু চায়না যায় না থেকে তো ইন্ডিয়াও যায়নি, বুঝতে পেরেছো? যে চায়না আর ইন্ডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ একদম ভালো রিলেশন ছিল। আমরা শর্টে বলছি, এটা অনেক বড় ডিটেল হিস্ট্রি আছে। এইবার যখন ইউএনও তৈরি হয়েছিল, ইউএনও পরে ইউএনও কি বলেছিল, ট্রাস্টিশিপ কাউন্সিল ছিল, আর ট্রাস্টিশিপ কাউন্সিলের বলেছিল যে যেসব দেশগুলো স্বাধীনোত্তর দেশ, যারা স্বাধীনতা হবে যেসব দেশগুলো, সেসব দেশগুলোকে কি করে দেওয়া হবে না, আপাতত পার্মানেন্ট মেম্বারগুলো অনুযায়ী থাকুক, তারা রেগুলার তারা দেখাশোনা করুক, তাই না? তার মধ্যে এখানে একটা দেশ ছিল, এই দেশটা যেটা নাম ছিল তিব্বত, তাই না? এই যে তিব্বত দেশটা, এই দেশটা এমন একটা দেশ ছিল, এটাকে শান্তিপ্রিয় দেশ ছিল একটা। এখানে কি হতো, এখানে যেহেতু বুদ্ধিস্ট কালচার লিটারেচার সব কিছুই চলতো, বুদ্ধিস্ট রিলিজিয়াস চলতো, আর ওদের ধর্মগুরু ছিল, ওদের ধর্মগুরুরা এখানে কি ছিল, হেড থাকতো, যাদেরকে কি বলা হতো, দালাই লামা বলা হতো, ঠিক আছে? এর ফলে কি হবে, যে চায়না কি করবে, এখানে এসে এই তিব্বতদেরকে ক্যাপচার করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? সেই সময় আমাদের প্রধানমন্ত্রী সে চুপ থাকে, সে কিছু বলে না। যখন ও এসে পড়ে তিব্বত ক্যাপচার করে নেবে, ক্যাপচার করার পর দালাই লামা যে থাকবে সে তখন পালিয়ে যাবে, পালিয়ে চলে আসবে ইন্ডিয়াতে। দালাই লামা মানে ধর্মগুরু, যে আসবে ধর্মগুরু হবে তাকে দালাই লামাই বলা হবে। তো ইন্ডিয়াতে চলে আসবে, ইন্ডিয়া তখন জওয়াহরলাল নেহরু তো বুঝতে পারবে যে এ দিন 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 চায়না কি করছে না, অন্যরকম একটা স্ট্রাকচার করছে, অন্যরকম একটা কি করছে, অ্যাগ্রেশন একটা নীতি প্রভাব করছে। তো যখন এখানে চিঠিপত্র লিখবে, তখন ও আশ্রয় দেবে জওয়াহরলাল নেহরুকে, তুমি থাকো এখানে, কোনো চাপ নেই। তারপর থেকে ইন্ডিয়ার উপর কোপ পড়বে। কি কোপ পড়বে না, 1962 সালে যখন দালাই লামা এখানে আশ্রয় দেবে, তারপর থেকে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সিচুয়েশন চায়নার প্রতি হবে, চায়না সবার সাথে খারাপ রিলেশন করবে, ইন্ডিয়া অনেকটা পর্যন্ত সাপোর্ট করে যাবে তাকে। কিন্তু যেই সময় ইন্ডিয়া চায়না ওয়ার হয়, ঠিক আছে, সেই সময় ওরা অ্যানালাইসিস করে ইন্ডিয়াকে বিভিন্ন দিক থেকে, যে কি একে মানে কিভাবে একে ক্যাপচার করা যায় কিছু কিছু জায়গা, এটা ওদের নীতির মধ্যে থাকবে। অ্যাগ্রেশনের একটা নীতি ওরা মনে মনে চালাবে। যে সময় আমাদের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, রক্ষামন্ত্রী, তারপর থেকে আমাদের মেজর জেনারেল সবাই বাইরে থাকবে, ছুটিতে থাকবে, কেউ থাকবে মিটিংয়ে, কেউ থাকবে ছুটিতে। সেই সময় কি করবে, ওরা ইন্ডিয়ার উপর আক্রমণ করে দেবে, মানে পুরোপুরি বিশ্বাসঘাত, যেটা আমরা কোনোদিনও ভাবিনি, কেন আমরা ওকে বন্ধু মতো ওই করেছি। তারা কি করবে, তারা দুদিক থেকে আক্রমণ করবে, এখানে ঢুকবে এইসব জায়গায়, আর তার সাথে এইসব জায়গায় অ্যাগ্রেশন হবে, তারা সৈন্য নিয়ে ঢুকবে। যখন এই খবর আসবে তখন আমাদের প্রধানমন্ত্রী আসবে, সবাই, ঠিক আছে, সবাই কি করবে, বলবে যে এই যে জায়গাটা, এই জায়গাটা, এই যে লাইনটার দিনে ছিল, এটাকে ম্যাকমোহন লাইন বলা হয়, তাই না? তো বলছিল, চায়না ক্লেম করছিল যে এই যে জায়গাটা, এই সব জায়গাগুলো আমাদের, বুঝতে পেরেছো, তোমরা ক্যাপচার করে আছো। তখন ইন্ডিয়া বলে এটা তো টেনে গেছে ম্যাকমোহন লাইন, ব্রিটিশ। তখন বললে ব্রিটিশ যখন ছিল তখন তো আমরা ছিলাম না, তখন তো আমরা পরাধীন ছিলাম, আর আমাদের জায়গার অনুযায়ী ওরা তো নিয়ে নিয়েছে, ওগুলো আমাদের জায়গা ছিল যেটা তোমরা নিয়ে নিয়েছো, ওই লাইনটাই ফল্টটা না, আমরা কেন মানবো লাইনটা, বুঝতে পেরেছো? এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হবে। যখন এরকম সিচুয়েশন হবে তখন ইন্ডিয়া কি করবে, তাদের সৈন্যদল এগুলো পাঠাবে, আর ওদের সে সৈন্য চৌকিগুলো নির্মাণ করতে, আগে তো এমনি ছিল না, ফাঁকাই থাকতো, শুধু লাইন ছিল, ওরা নিজস্ব সৈন্যদের চৌকি নির্মাণ করবে পুরো, এখানে 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 সবগুলো সৈন্য দল দিয়ে দেবে, পাঠিয়ে দেবে, বুঝতে পারছি, সৈন্য এস্টাবলিশ করবে। যখন এস্টাবলিশ করবে তখন ওরা সাথে ওদের অ্যাগ্রেশন হবে, বলবে না তোমরা এইভাবে করতে পারো না, এগুলো আমাদের জায়গায়, তোমরা কেন সৈন্যরা এখানে চৌকি তৈরি করছো, ঠিক আছে, দিয়ে ওদের মধ্যে কি ক্লাস লেগে যাবে, ক্লাস লেগে যাবে, প্রচুর যুদ্ধ হবে দুজনের মধ্যে যুদ্ধ হয়ে পরে কি হবে না, ওরা এতটা এদিকে, ঠিক আছে, আর এইদিকেও কিছুটা, আর এইখানটাতে কিছুটা, এই জায়গাগুলো পুরো এতটা ওরা ঢুকে যাবে, ঠিক আছে, আর ইন্ডিয়ার সাথে প্রচুর যুদ্ধ হবে। ইন্ডিয়ার ওরা মোটামুটি 50-60 হাজারের ওদের বেশি সৈন্য থাকবে, ঠিক আছে, ইন্ডিয়া তখন 10,000 সৈন্য নিয়ে কাজটা চালাবে, যুদ্ধটা এদিক ওদিক করে,
ইন্ডিয়ার কাছে। এবং যুদ্ধটা এমনই হবে যে হাই অল্টিটিউডে যুদ্ধ হবে, এগুলো তো পাহাড় আছে শুধু, তো ওখানে এয়ারও ইউজ করতে পারবে না, রোড নেই, ওদিকে কোনোদিন যাবো সেটা ভাবিও নি আমরা, ওরা ওদিক দিয়ে চলে এসছে ওদিকে ক্যাপচার করে দিয়ে প্রচুর ঝামেলা হবে, মারপিট হবে, আলটিমেট ইন্ডিয়া কি করবে, যুদ্ধটা হেরে যাবে। যখন হেরেই যাবে, বুঝতে পারছি ইন্ডিয়া হেরে যাচ্ছে, তখন ইন্ডিয়া নিশ্চয়ই এইসব জায়গাগুলো স্টপ করে দেবে, ঠিক আছে, যত লাস্ট চৌকি তৈরি করবে। আর এইসব জায়গাগুলো যেগুলো আমরা দেখতে পাই এখানে, আসাম, অরুণাচল প্রদেশ, এই উপরে জায়গাগুলো, এখানে লাদাখ, ঠিক আছে, এই এতটা জায়গা, এগুলো আর ইন্ডিয়ার নেই, ঠিক আছে, এই জায়গাগুলো ম্যাপটা, ঠিক আছে, এগুলো চায়না ইনস্ট্যান্ট তাদের পাবলিশ করবে, ওটা দেখিয়ে দেবে যেগুলো আমাদের জায়গা, এগুলো আমাদের ছিল। তো প্রচুর দুঃখ পাবে ইন্ডিয়া। ইন্ডিয়া বুঝতে পারছে বাজেটে আমাদের 5 ইয়ার প্ল্যানে যে আমাদের ডিফেন্সের দিকেও খরচা করতে হবে। আমরা তো ভালো করতে চাইছি, কিন্তু পাশের বাড়ির লোক ঝামেলা করছে। সবাই চাইতো, চাণক্য তার নীতিতে বলে গেছে যে সবসময় পাশের লোকের সাথে রিলেশন ভালো রাখতে হয়, বুঝতে পারলি। আর বলেছে যদি কোনো দুটো স্টেটের মধ্যে একটা বাফার স্টেট থাকে তবেই ওই দেশ শান্তি থাকে। যেমন এটা একটা দেশ, তার মধ্যে যদি ছোট করে একটা দেশ থাকে না, তাহলে সবসময় এই দুটো দেশের মধ্যে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আর যদি দুটো বড় দেশের বাউন্ডারি থাকে না, তোদের মধ্যে যুদ্ধ লাগার, এটা বড় দেশ, এটা ইউএসএ, এটা ফ্রান্স, তারপরে কি এটা বাউন্ডারি আছে তাদের, মারপিট, বিশ্বযুদ্ধ হতে পারে। বাফার স্টেট ছোট কান্ট্রি খুবই দরকার। যখন যুদ্ধটা হারবে তখন ইন্ডিয়া অনেক কিছু ইউটিলাইজ করতে পারবে, প্রচুর লোক মারা যাবে, দিয়ে ইন্ডিয়া তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টকে চেঞ্জ করার চেষ্টা করবে, ঠিক আছে, ওদেরকে যেটা পাবে সেটা পেয়ে যাবে, ঠিক আছে। ইন্ডিয়া কিছুদিন যেতে না যেতেই কী হবে না, আমাদের প্রাইম মিনিস্টার মারা যাবে, সবাই ওকে আঙুল তুলবে তার দিকে, তুমি ওর সাথে ভালো রিলেশন রেখেছিল তাই আজ এই ঘটনাটা ঘটেছে। উনি এক অন্য দিক দিয়ে চিন্তা করছিলেন, আর এদিক দিয়ে লোক অন্যভাবে ব্লেম করছে, দিয়ে হার্ট অ্যাটাক ভাবে উনি মারা যায়, বা এইভাবে যেই মারা যাবে তারপর থেকে কি হবে না, আমাদের একটা প্রথমে গুলজারি নন্দা কার্যকারী পিএম হবে, তারপরে পার্মানেন্ট পিএম হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, ছোট একটা প্রধানমন্ত্রী হবে। যখনই দেখবে যে ছোট প্রধানমন্ত্রী, হাইট ছোট, অনেক কিছু ভেবে নেবে, বুঝতে পেরেছে। আর সব থেকে আগে যে ভাববে পাকিস্তান ভাববে যে এই সময়ে ভারত তো পুরো উইক হয়ে গেছে, আর ওদের যে মানে বিশিষ্ট কূটনীতিকবিদ ছিল আমার জওয়াহরলাল নেহরু, ওরকম একটা লোক যার পিঠে ছুরি মেরেছে, তাই না, চায়না, তো বুঝতে পারছে এখন তো এদের প্রচুর অবস্থা খারাপ, ও মরে গেছে, সৈন্যদলও খারাপ, তার সাথে কি হয়েছে, অর্থনীতিও খারাপ আছে। তাহলে আমাদের এখন কি করে দেওয়া দরকার না, সেই সময় এখানে জেনারেল আইয়ুব খাঁ, তাই না, জেনারেল আইয়ুব খাঁ এখানকার পিএম হয়, সৈন্যদলের হেড ছিল, তাই না, সৈন্যবাহিনী এখান থেকে পিএম হয়ে যায় জেনারেল আইয়ুব খাঁ। সেই সময় তাদের বিদেশ মন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। এই দুজন কি করেছিল, একটা প্ল্যান বানিয়েছিল যে কীভাবে ইন্ডিয়াকে ক্যাপচার। এবার এরা কি করবে, এরা ইন্ডিয়াকে দেখবে যে ইন্ডিয়াকে এখন পুরো দুর্বল হয়ে গেছে, এগুলোকে ওরা জাজ করবে বিভিন্ন দিক দিয়ে। ওরা কী করবে, 1964 যখন জওয়াহরলাল নেহরু মারা যাবে তারপর থেকে ওরা প্রথম চালাবে অপারেশন ডেজার্ট চালিয়ে ওরা এই যে কাচ্ছের রান এই জায়গাগুলোকে ঢুকে যাবে। তো যখন এইসব জায়গায় ঢুকে যাবে তখন আমাদের পিএম লাল বাহাদুর শাস্ত্রী ও তখন কী করবে, ছেড়ে দেবে, বুঝতে পারলে। বেসিক্যালি এখানে যে আমাদেরও সৈন্যদল থাকবে তাদের সাথে ওদের হালকা মারপিট হবে, বুঝতে পারলে, তো ক্ল্যাশ হবে জায়গাগুলোতে, যে এই জায়গাগুলোতে এইভাবে তো চলতে পারে না, ঠিক আছে, অপারেশন ডেজার্ট হবে, ওরা এই দিক দিয়ে নেবে। তো যার ফলে কি হবে, ওদের অ্যাকচুয়ালি ওদের কী থাকবে, ওদের মানে স্ট্র্যাটেজিক পয়েন্ট কী থাকবে, যে ভারতকে ক্যাপচার করা, ঠিক আছে। মেন জিনিস হবে কি, কাশ্মীর। ওরা প্রথম থেকেই ভাবতো কাশ্মীর ওদের অংশ, আমরা কাশ্মীরকে নিয়ে রেখেছি, তাই তো, কারণ কাশ্মীরের জনগণগুলো ওদিকে বলছিল আমরা ওখানে যোগ দেবো পাকিস্তানে, আর কাশ্মীরের যারা ছিল রাজা ছিল উনি ভারতে যোগ দেবেন বলেছিলেন, ভারতের চুক্তিপত্র সিগনেচার করেছে, সে অনুযায়ী ইন্ডিয়া তাদের সৈন্য দিয়ে পরে কাশ্মীরকে নিয়ে নিয়েছে, ক্যাপচার হয়েছে, কাশ্মীর আমাদের আন্ডার আছে। কিন্তু ওরা মনে করে এটা ঠিক হয়নি, তো ওরা রীতিমতো কী করবে, তারপর থেকে এইভাবে দেখবে, ইন্ডিয়াকে বাজিয়ে দেখবে যে কীরকম পরিস্থিতি আছে ইন্ডিয়া, ঠিক আছে, অপারেশন ডেজার্ট, এখানে ইন্ডিয়ার কিছুটা ক্যাপচার করে নেবে। তারপর থেকে কি করবে পাকিস্তান, ওদের যারা সৈন্যদল আছে, ওদের যারা কিছু লিডার্স আছে, ওদের যারা কিছু ওই যারা ভাষণ দেয়, তাদেরকে আস্তে আস্তে এই দিক দিয়ে ঘুষপেট করাবে, পাঠাবে এখানে,
ওরা একটা সময় অপারেশন গ্ল্যান্ড স্লাম চালাবে ওখানে, তার সাথে অপারেশন জিব্রেল্টার চালাবে। ওরা মোটামুটি 30,000 লোককে 1964-65 সালে ইন্ডিয়ায় পাঠিয়ে দেবে ওই জায়গাটাতে। আর ওখানে ওইসব অঞ্চলে কি করবে, ওরা পুরো ভাষণ দেওয়া করাবে লোকজনকে উত্তক্ত করবে। ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, ওখানকার কমিউনিকেশন সিস্টেম, পলিটিক্যাল সব রকম ক্রাইসিস করাবে। ওরা পোস্ট অফিস ক্যাপচার করবে, ওরা ওখানকার কমিউনিকেশন খারাপ করে দেবে, ওখানে রাস্তাঘাটে বোম দিয়ে উড়িয়ে দেবে, যাতে ইন্ডিয়ার সাথে কোনো কিছু সম্পর্কই করে না, যেগুলো থেকে যেগুলো আসবে। এরকম একটা ক্লাস সৃষ্টি করা হবে। ঝামেলা তো প্রচুর হবে। ওরা অমনি করে করে কি করবেন, ওরা কিছুটা এদিকে ক্যাপচার আর কিছুটা এখান দিয়ে ঢুকবে, একটা জায়গা আছে এখন এই জায়গাতে ওরা আসবে। ওরা কিভাবে প্ল্যান করবে যে ভারত এতটা ঢুকে যাবে, ঠিক আছে, ওরা প্ল্যান মতো ওরা ঢুকে যায়, এখানে বিদ্রোহ করে এতটা মতো অগ্রসরও হয়ে যাবে। যখন ওরা এতটা অগ্রসর হয়ে নেক্সট ওরা ভাবে আমরা দিল্লি ঢুকবো, দিল্লিতে অগ্রসর করবো। তখন পর্যন্ত আমাদের শাস্ত্রে, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী এমন একটা পিএম ছিল যার নামে যত তারিফ করবো ততটাই কম হবে। উনি একটা স্ট্রং পদক্ষেপ নেই, ওকে ছোটো বলে ভেবেছেন। উনি কী করে, আর্মি দিয়ে আমাদের আর অলরেডি নিজেদের আর্মিকে তৈরি করা, ঠিক আছে, এইসব দিকে ধ্যান লাগিয়েছে। উনি কী করেন জানিস তো, এই ইন্ডিয়া যখন চায়না ওয়ারটা হয়, যখন শেষ হয়, তখন আমাদের জওয়াহরলাল নেহরু আর আমাদের লতা মঙ্গেশকর একটা সভায় আছে, আর তখন ওই গানটা করে, এ মেরি বতনকে লোক, বুঝতে পেরেছে, স্মারক হিসাবে করে, তাদের অনেক কিছুই বানায়, ঠিক আছে, ইন্ডিয়া চায়না ওয়ারের সময়। তখন লোক একটা, সব লোককে ইউনিটি আনতে হবে, এরকম একটা ওই গানটা তো অনেকটা কাজ করে ইউনিটি। এখনও শুনলে এখনও কেমন মনে হয়, তাই না? তারপরে দেখো, তারপরে কি হবে, এখানটা কি হবে, ক্যাপচার হয়ে যাবে। ক্যাপচার পর ওরা নেক্সট দিল্লি আক্রমণ করার চেষ্টা করবে। সেই সময় আমাদের ইন্ডিয়ান আর্মি কি করবে, ওদেরকে ক্যাপচার করবে, যুদ্ধ হবে। 1965 সালে যুদ্ধ যাওয়ার জন্য পারমিশন দেবে প্রধানমন্ত্রী। যুদ্ধ এমন হবে যে এইদের ক্যাপচার তো হবেই, তার সাথে সাথে ইন্ডিয়া কি করবে, লাহোর ক্যাপচার করে ফেলবে। এইদিকে এতটা ক্যাপচার, মানে পুরো এরকম ক্যাপচার করে ফেলবে ইন্ডিয়া। ওদের পুরো প্রেশার হয়ে যায় যে আমরা তো করতে এক গেছি, হয়ে গেছে এক, বুঝতে পেরেছে, ওরা তো আমাদের ক্যাপচার করে ফেলেছে। যখন এরকম একটা সিচুয়েশন চলে এসছে, তখন ওরা ইউএনএ বলছে দেখো এরকম হচ্ছে, আমাদের দেশ ক্যাপচার করে ফেলে নিয়েছে। ওরা তো অন্যভাবে ক্যাপচার করে, আমরা তো ডাইরেক্ট যুদ্ধ করে ক্যাপচার করে নিয়েছি। ওদের চমকে গেছে, ঠিক আছে। তখন ওরা ডাইরেক্ট ইউএনএ গেছে, আর সব থেকে পাওয়ারফুল দেশ তখন আমেরিকা, প্লাস আমেরিকার কাছে গেছে। আমেরিকাকে বলছে দেখো আমাদের এরকম হয়ে গেছে, কোনোরকম করে বাঁচাও। আমেরিকা তখন আমাদের লাল বাহাদুর শাস্ত্রীকে দেখো যে এটা হচ্ছে, বন্ধ করে দাও, ওকে ওদের জায়গা দিয়ে দাও, যুদ্ধ বন্ধ করো। তখন বলে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী যে আমার জায়গা, যুদ্ধ আমাদের মধ্যে হচ্ছে, তুমি কে, আমরা এসব কিছু করব না। যখন এই কথাটা বলে, তখন ও আমেরিকা বলে আমি তো সুপার পাওয়ার, আমার কথা অমান্য। তখন ও কী করে দেয়, ওই PN 480 যে চুক্তিটা ছিল, সেই চুক্তিটাকে কেটে দেয়, আর বলে তাহলে তোমার রেশন দেওয়া বন্ধ করে দেবো। ভারতের অবস্থা খুবই খারাপ তখন, মানে জনসংখ্যা প্রচুর বাড়ছে, প্রোডাকশান নেই, তো ভারতের কাছে খাবার আসে না। তখন ও বলে একটা কাজ, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী চলে যায় একদম সৈন্যবাহিনীর কাছে। সৈন্যবাহিনীর কাছে যাবে, যে ওরকম সিচুয়েশন হয়, বন্ধ করে দেয়, আমাদের খাওয়া দাওয়া শর্টেজ হয়ে যায়। তার 1-2 দিন পরে সৈন্যবাহিনীর কাছে চলে যায়, যুদ্ধ ফিল্ডে যায়। আর যুদ্ধ ফিল্ডে যেয়ে পরে সৈন্যদের কাছে হাত দিয়ে বলে, হাত জোর করে বলে দেখো আমাদের এখন খারাপ সময় এসছে, কিন্তু আমাদেরকে এখন খাবার বন্ধ করেছে আমেরিকা, ঠিক আছে, আমাদের এখন প্রোডাকশানও খুব ভালো হবে না, জনসংখ্যা প্রচুরই। তাহলে আমরা তোমাদের কাছে একটা বিনীত করো যে তোমরা একবেলা খেয়ে যুদ্ধ করো, কারণ আমরা 2 বেলা সাপ্লাই দিতে পারবো না। আর ও হাত জোর করে সেটা বিনীতি করে, কার কাছে, ইন্ডিয়ান আর্মির কাছে। ইন্ডিয়ান আর্মি তখন পেটে গামছা বাঁধে আর বলে আমরা একবেলা না, আমরা দেশের জন্য 2 বেলা না খেয়ে যুদ্ধ করব, বুঝতে পারলে। আর তখন হাত জোর করে বলে কাদেরকে, কিষানদেরকে, যে তোমরা ভালো করে প্রোডাকশন করতে শুরু করে দাও, দেশে আমাদের সংকট আছে, আমেরিকা আমাদেরকে এইভাবে খাবারে মেরেছে। তখন ও জোর করে বলে জয় জওয়ান জয় কিষান, বলে না, জয় জওয়ান জয় কিষান। কারণ ওই জন্যই বলে যে জয় জওয়ান, আজকে জওয়ানের জয় হোক, যখন ওরা মানে, আর কিষানকে বলে যে জয় কিষান, যে তোমরা প্রোডাকশন করো যাতে আমাদের আর্মির লোকগুলো লড়তে পারে, আমাদের কারোর দরকার নেই। এই দুটো নাড়া শুরু হবে। তারপরে আলটিমেট ইউএনও কী হবে, হস্তক্ষেপ করবে, বলবে একটা কাজ করো, ওরা আমাদের এতটা পর্যন্ত ঢুকেছিল এইসব জায়গাগুলোকে, আমরা ওদের এতটা পর্যন্ত ঢুকে গিয়েছিলাম, বললে দেখো যে জায়গা আছে ফিরে যাও, আমরা এটা নিয়ে মীমাংসা করছি, দেখছি কি হবে। তো বেসিক্যালি তখন এখানে একটা ড্র করে দেওয়া হয় এভাবে, ঠিক আছে, লাইন, এটা হচ্ছে
পিওকে নাম দেয়, আর এই লাইনটার নাম হয় এলওসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এই যে এই পাশেরটা যেটা চায়না দখল করা আছে, তাই না, এই পাশেরটা যেটার লাইনটা যেটা দিয়েছে এল এসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা পাকিস্তানের ছিল, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ছিল, ওইটা আবার চায়নাকে দান করে দিয়েছে। ও দান করেছে, ভাব, ও আবার কে ভাই দান করা, ইন্ডিয়া জায়গা ও দান করে দিয়েছে, মানে ওটা এখন এইটার আন্ডার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল, এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে, যেটা এখান থেকে গেছে। তাহলে এই সব জায়গাগুলো এখন এটা চায়নাদের আছে, এটা পাকিস্তানের অকুপাইড হয়ে আছে, বুঝতে পেরেছো। আর এখানে এটা তো তারপরে বেরিয়ে গেছে পুরোটাই। তো এই পরিস্থিতি ম্যাপটা এখন এইভাবে হয়ে গেছে আমাদের এখন সিচুয়েশন। এত বড় বড় যুদ্ধ, যখন যুদ্ধ হয় না তখন যা অর্থনৈতিক খাবার দাবার সব কিছু, সব টাকা ফাঁকা কোথায় হয়, যুদ্ধের ইনভেস্ট হয়ে যায় যা কিছু। আর তখন কোনো সরকারের প্ল্যান থাকে না, তখন প্ল্যান একটাই থাকে যে যুদ্ধটা জিততে হবে। এবং কি ওয়ার্ল্ড ওয়ার পর সব থেকে বড় যুদ্ধ কিন্তু ওটাই ছিল, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। অনেক বড় যুদ্ধ হয়েছিল এই দুটো যুদ্ধ, যার ফলে কী হবে, প্রচুর লোক, এগুলো আমি একবার এগুলো ডিপলি অ্যানালাইসিস করে পরে অনেকদিন ক্লাস নেব, কিন্তু আমাদেরকে এখন শর্টে জেনে রাখতে হবে কেন ক্রাইসিসটা হলো। তার সাথে হবে কি, ভগবান এই সময় রুষ্ট হবে, আর এই সময় অনেক খরা, বিভিন্ন জায়গায় খরা দেখা দেবে, বৃষ্টিপাত হবে না এই 1965 থেকে। আলটিমেট প্রোডাকশান খুব চাপ হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের যখন প্রোডাকশান হবে না, আমাদের হচ্ছে না, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুলি হবে, যত টাকা দেবে ওটা গ্রোথ আর হবে না, তো আমাদের প্ল্যানগুলো পুরো ফেলিওর হয়ে যায়। কারণ এই সময়টা 5 বছর আমরা এই সব নিয়ে হবে। এবং এত এই যে প্রধানমন্ত্রী, এই যে চায়নার সাথে কি হবে, ঠিক আছে, এই জন্য রাশিয়া আমাদেরকে ডেকে পাঠাবে, তাই না, রাশিয়া ডেকে পাঠাবে কত সালে, তাসখান না 1966 সালে, 1966 সালে তাসখান্দে যাব আমরা, তাসখান, ইন্ডিয়া পাকিস্তান সবাই যাবে, ঠিক আছে। ওখানে যে পুরো তাসখান সম্মেলন হবে, ওখানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এগুলো মিউচুয়াল করার চিন্তা ভাবনা করা হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাসখানে আমাদের এখানে লাল বাহাদুর শাস্ত্রী যাবে, ঠিক আছে, চায়নারও লোক, ইন্ডিয়ারও লোক থাকবে, সবাই থাকবে, তা মিউচুয়াল হবে যে কীভাবে বাউন্ডারি ফাউন্ডারি হবে। আর ওখানে যখন হোটেলে থাকবে, হোটেলে সেদিন মারা যাবে আমাদের একে লাল, অনেকে বলে বিষ দিয়ে মেরে দিয়েছে, অনেকে বলে ইসে, অনেকে বলে হাই হাটে, অনেকে ইনভেস্টিগেশনও, এটার ইনভেস্টিগেশনও ঠিকমতো হয়নি, ঠিক আছে। হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে, তো এইভাবে দিচ্ছি। তাহলে আমাদের ওইভাবে একটা ব্রেভি পিএমও আমরা হারিয়ে ফেলি, ঠিক আছে। তো এতগুলো খারাপে আর কীভাবে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলতে পারি এই সময়টা, তা আমাদের খুবই খারাপ হয়েছে। এইবার কি ঘটবে, এত খারাপ সিচুয়েশন থেকে উঠবে কিভাবে ভারত, কারণ তো ভারত তো পিঠ থেকে গেছে, এখান থেকে উঠারও তখন আসবে আরও অনেক লোকের নাম যারা এগুলো থেকে বার করবে, ভারতকে এগুলো থেকে বার করবে। তার মধ্যে একটা লোকের নাম থাকবে MS স্বামীনাথন। যদি আমরা আজ খাবার খেয়ে থাকি, তাহলে খাবার আগে তাকে প্রণাম করা উচিত একবার, তার নামে। লোকটা এতটাই আমাদেরকে সাহায্য করেছে, MS স্বামীনাথন। আমরা যদি খাবার খেয়ে থাকি, যেমন কৃষকদের তো আছেই, তার সাথে ওই লোকটা, ঠিক আছে। তা আমরা লিখবো, এবার আমরা দুভাগে ভাগ করি, এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি, যে কী কী হয়েছিল ওই যুদ্ধতর পরিস্থিতিতেও, তারপরেও সব ভারত সরকার কি কি করতে পেরেছিল। তো যাই হোক, আগে দেখবো আমরা ইন্ডাস্ট্রিতে, এত ঝামেলার মধ্যে ইন্ডাস্ট্রিতে কি কি ঘটেছিল, তাই না। এই সময় হয়েছিল, লিখবো বোকারো স্টিল প্ল্যান্ট 1964 তৈরি করেছিল, বোকারো স্টিল প্ল্যান্ট। বোকারো আছে কোথায়, সার্ভিস, এটা তো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ডে আছে, তাই না। IDBI তৈরি হয়েছিল 1964-এ। IDBI ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে ইন্ডাস্ট্রিয়ালকে ডেভেলপ করার জন্য ব্যাংক তৈরি হয়েছিল। অ্যাপেক্স ইনস্টিটিউশন অফ কি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, বুঝতে পেরেছি। আর কি হয়েছিল এই প্ল্যানে, সরকার আর কি করবে, ইন্ডিয়া জানিস তো পাকিস্তানের 1920 বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল, আর ওরা আমাদের মাত্র 540 বর্গ কিলোমিটার দখল, যা ওই গুজরাটের দিকটা, ইন্ডিয়া ওদিকে লাহোর অব্দি চলে গেছিলো, সেবারে উড়ে যেত পাকিস্তান, আর কিছুদিন হলে সেবারে নিয়ে নিতাম। ওরা কিন্তু উল্টো দিকে, ওরা ভাবে এখানে নরম আছে গরম মেরে দিই। ওরা আমাদের প্রধানমন্ত্রীর যে নাটা আছে ভেবেছিল তার উপর দিয়ে ভাবছিল ওরকম না, কিন্তু ও যে ডিসিশন নিচ্ছে, যেটা ওই ডিসিশন আমাদের জওয়াহরলাল নেহরু নিতে পারেনি। সেই সময় চুনিতে দিয়ে দিয়েছে কাকে, সেই সময় আহ্বান দিয়ে দিয়েছে USA-কে, যে আমরা খাবো না তোমার PL-40, কিন্তু আমরা যুদ্ধ করব। আর ট্যাঙ্কেও দাঁড়িয়েছিল, মানে যুদ্ধক্ষেত্রে যে ট্যাঙ্কে দাঁড়িয়ে কথাটা বলেছিল উনি, আলাদাই ব্যাপার। আর তখন সৈন্যদল একদম আলাদাই বলেছে, ঠিক আছে আমরা একবেলা না, আমরা দুবেলা খাবো না,
আজকে সব সৈন্যরা পেটে মানে যা ছিল বেঁধে নিয়েছিল, আমরা না খেয়ে লড়াই করব। তখনই বলে না যে জয় জওয়ান জয় কিষান, এই কথাটা কেন ওঠে? কারণ দুজনকে তোমাদের লাগবে, একটা কিষান একটা জওয়ান। আর তো ওইটাই হচ্ছে ফেমাস স্লোগান হয়, তারপর থেকে ব্যাস শুরু হয়ে যায়। কিন্তু তারপর আসতে আমাদের অনেক রকম ইসের জন্য আমাদেরকে পিছিয়ে আসতে হয়, তাদেরকে যে দিতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা নেক্সট কি জানছি যে এগুলো হচ্ছে, হ্যাঁ তার ওগুলো তো তিনটে কারণ ছিলই। এবার এগুলো মেজর তিনটে কারণ, তার সাথে কী হবে, বাজারে যদি কিছু গুডস থাকে ধরলে, তাও যদি কিছু গুডস আছে খাবারের জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাবে না, তা হাই ইনফ্লেশন তো থাকবেই সেই সময়। তারপরে যখন এত যুদ্ধেতে খরচা হবে, সরকার কি আর রিক্রুটমেন্ট করতে পারবে? কোনো কিছুই না, আনএমপ্লয়মেন্ট হবে, তাই না? পরিস্থিতিতে কোনো আর চাকরি বাকরিরা তো থাকবে, তাহলে আমাদের সেই সময় হেভি খারাপ সময়। মেন হচ্ছে খাবারের সমস্যা যদি দূর হয়ে যায় না, তো লোক অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। আজকে তোমরা যে পড়াশোনা করছো, তাই না, বেলগুড়াতে, যেন যদি তোমাকে কেউ বলে তুমি খাবারের চিন্তা করো না, বুঝতে পেরেছো? তুমি যদি পড়ো তারপরে দেখছি, তাহলে আর কোনো চাপ হবে না, ইউপিএসসি লাগিয়ে দেবে খাবার চিন্তার। কিন্তু এই যে বাবার কাছে টাকাটা নিতে হয়, এই যে বাবা তোমাদেরকে টাকা দিচ্ছে, এগুলো অনেক সময় অনেক রকম আমাদের মেন্টালিটিটা হার্ট করে। এগুলো একদিকে ভালো কাজও লাগে, অনেক সময় খারাপ কাজও লাগে, তাই না? কিন্তু যদি তখন আমরা না, আমি কোনো চাপ নেই বলে, তো এই যে খাবারের চিন্তাটা, এটা অনেক বড় চিন্তা আমাদের দেশে, যে আমরা কি বুঝতে পারছি। তো এই খাবারের জন্য এগ্রিকালচারে আমরা একটা লোক পাবো, সে লোকটা কিন্তু আমাদেরকে পুরোটাই চেঞ্জ করে দেবে। তার আগে আমরা লিখে নেব, তাহলে আমরা ইন্ডাস্ট্রিতে আমরা এই দুটোই লিখলাম বড় বড়, তাই না? আর কি কিছু হয়েছিল ইন্ডাস্ট্রিতে কিছু হয়নি নিশ্চয়। এইবার কি হবে, এগ্রিকালচারে দেখবো কি হবে। ইন্ডাস্ট্রিতে কটা জিনিস হয়েছে, এগ্রিকালচারে দেখো। এগ্রিকালচারে প্রথম হবে যেটা IADP প্রোগ্রাম লঞ্চ হবে 1960 সালে, ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। এবার প্রশ্ন হবে যে এই IADPটা আসবে কেন, প্রথম কোয়েশ্চেন, তাই না? আর এটার মানে কি, ইন্টেন্সিভ INTENSIVE ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। আমরা এবার মাথাটা যুদ্ধ আর ইন্ডাস্ট্রি থেকে বার করে এগ্রিকালচার দিয়ে দিই, ঠিক আছে? মানে এই ছকে ক্লাস মাথাটা দিচ্ছি এগ্রিকালচার। তা আমরা এগ্রিকালচার করতে গেলে এর হিস্ট্রি অনেক বড় আছে। আমরা হিস্ট্রি চলে যাই, CDP কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মনে আছে? 1952 সালে কে করেছিল? জওহরলাল নেহরু। এই প্রোগ্রামের মধ্যে ব্লক লেভেল করেছিল। এটা কোথা থেকে কপি করেছিল? কাউন্টিং, তাই না? ওদের একটা, ওরা কানাডার ছোট ছোট অঞ্চল, কিছু অঞ্চল ছিল যেগুলো USA থেকে পিছিয়ে গেছিল, ওখানকার গ্রোথ নেই, ডেভেলপমেন্ট নেই, রাস্তাঘাট নেই, সবই। তো ওরা তখন বলে এই ক্ষেত্রগুলোকে যদি আমরা উন্নতি করি, এইসব অনলি ফর এগুলোকে, তাহলে আমাদের খুবই সুবিধা। ওগুলোর জন্য ওরা একটা পলিসি চালিয়েছিল, যার পর ওইগুলোর উন্নতি হয়, ঠিক আছে? স্পেশাল ফর ওদের জন্য, ঠিক আছে? তো ওর পরে ওরা সাকসেস হয়েছিল। এই পলিসিটা আমরা CDP হিসেবে আমাদের এখানে করলাম। আর আমরা যে মডেলটা ইন্ট্রোডিউস করলাম, ব্লক মডেল, তাই না? ব্লক মডেল। আর আমরা কি করলাম, কিছু কমিউনিটি যারা পিছিয়ে গেছে, যেমন SC ST OBC, তারপরে কৃষক বর্গ, এইসব, এই কমিউনিটি মানুষকে ধরে সেটা শুধু SC ST OBC না, একটা কোনো কমিউনিটি ধরলে একটা এই যে কুষ্ঠরোগী, তাদেরকে, তো ওটা তো একটা কমিউনিটি, রোগী একটা কমিউনিটি বা এই কোনো একটা কমিউনিটি, ঠিক আছে? তাদেরকে মানুষকে, ওই মানুষগুলোকে কি করলো, একটা ব্লককে, যে ওই মানুষগুলো রিলেটেড ব্লকগুলো হলো তৈরি, ফর্ম হলো। আর বললো এই ব্লক একজন হেড করলো, তাই না, যেটাকে BDO বললাম, তাই না? সে কি করবে, ওখানে ওদেরকে বিভিন্ন টাইপের সার্ভিসেস দেবে, সরকার যেগুলো দেবে তাদেরকে, সোশ্যাল সার্ভিস, এই সার্ভিস যা যা আছে, হেলথ সার্ভিস সব দেবে, ঠিক আছে? ও মেন অধিকারী থাকবে। আর তার সাথে কি করলো, এক্সটেনশন সার্ভিসেও করলো, তাই না? আগের দিন বললাম এক্সটেনশন সার্ভিসে কি তাদেরকে সাহায্য করার জন্য এক্সট্রা কিছু অফিসার নিযুক্ত হবে, যেমন এগ্রিকালচারে, হেলথে, তাই না? তারা ওই সব সার্ভিসগুলো দেবে, তাদের হেডে থাকবে BDO। তারা কি করবে, ওই ব্লকে ওই ডিফারেন্ট টাইপ অফ সার্ভিসেসগুলো তাদেরকে দেবে, সরকার যেগুলো দেবে, খাওয়া দাওয়া, কাদেরকে দেবে না, কমিউনিটিগুলোকে, তাই না? ওদের মানুষের কমিউনিটিগুলো। কিন্তু কিছুদিন যেতে যেতে এটা ফেলিওর হয়ে যাবে, দেখবে এটা সাকসেসফুলি হচ্ছে না। তখনই কি করবে না, একটা লোককে অ্যাপয়েন্ট করবে। দেখো তো এটা কি ফল হয়েছে, লোকটার নাম থেকে কি থাকবে, বলবন্ত রায় মেহতা। আর বলবন্ত রায় মেহতা এগুলো অ্যানালাইসিস করবে, উনি বুঝতে পারবেন যে দেখেন এই যে কনসেপ্টটা না, কমিউনিটিকে ধরে পরে ডেভেলপ করা, এটা ভুল করেছো। কারণ এর ফলে কি, এই যে কমিউনিটি যে আশায় দাঁড়িয়ে আছে, SC ST OBC বলতে পারো, বা ধরে নাও যারা অন্য একটা ধরো চাষি, গরিব চাষি, বা একটা কমিউনিটি, একটা ধরে নাও মাছ ধরে তাদের মতো কমিউনিটি, যারা ঢাক বাজে তাদের মতো কমিউনিটি, এই যে মানুষরা যারা আশায় বসে আছে, তাদের এখানে যদি তোমরা 100 টাকা দিচ্ছ, তো এদের কাছে এখানে যাচ্ছে এরা মাত্র 10 টাকা পেয়েছে, বাদ বাকি মালগুলো এইগুলো খেয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? বলছে এরকম প্রবলেম, চাপ হয়ে গেছে। তখন বলে দেখো
বলবন্ত রায় মেহতা বলে তুমি যদি ডেভেলপ করতে যাও তাহলে রুরাল যে লোকগুলো আছে না তাদেরকে ক্ষমতা দাও, যেটা গান্ধীজি বলে গেছে। তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ সব না হয়ে বিডিও সব না হয়ে তাদেরকেও কি করো, তাদের ওখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তৈরি করো, ওখানেও ওদের স্বায়ত্ত শাসন দাও, নিজে যেন শাসন করতে পারে, যেটাকে পঞ্চায়েতি হিসাবে আসবে, তাই না? তাদেরকে শাসন করতে দাও, তাদেরকে দাও। যদি রাস্তাঘাট বিডিও তৈরি করবে না ওখানে যেয়ে পরে, ওখানে রাস্তাঘাট পঞ্চায়েত সমিতির লোক তৈরি করবে, তারা পাস করাবে। টাকা যদি কোনো কিছু ফান্ডিং আসে তো যেমন পঞ্চায়েত সমিতিতে যেমন থাকবে, পঞ্চায়েত সমিতিরও পারমিশন লাগবে, ওর সঙ্গে বিডিওর পারমিশন লাগবে, অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকেও দাও, শুধু এমপি এমএলএ হলে হবে না। দিয়ে ও এই কনসেপ্টটা দেবে যে তুমি ও একে বলবে যখন আপনি ভুল করেছিলেন, আপনি কমিউনিটির ওপর ধ্যান দিয়েছিলেন, আপনাকে এরিয়ার উপর ধ্যান দিতে হতো, জায়গার উপর ধ্যান দিতে হতো। ভালো করে বুঝবে, তুমি ভুল করেছো, তুমি কমিউনিটি মানুষের উপর ধ্যান দিয়েছিলে, আগেবার একটু ভুল হয়েছে, ওকে জায়গার উপর ধ্যান দিতে হতো। বলো তাহলে এবার থেকে যে প্ল্যানিংগুলো করবে কিভাবে করবে না, মানুষের উপর না, এরিয়ার উপর। তো এবার যতগুলো প্রোগ্রাম হবে সব এরিয়ার উপর হবে। ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট এসছে না কথাটা, দ্যাটস মিন এরিয়া। IAAP এরিয়া হবে। ডেজার্ট ড্রট প্রোগ্রাম, মানে যেগুলো বলবো আরও আগে, যা যা ভবিষ্যতে প্রবলেম হবে সব কী হবে এবার মানুষের উপর ফোকাস না, এরিয়ার উপর ফোকাস। যত প্ল্যান আসবে, যত আমরা অবজেক্ট লিখাবো এবার থেকে, ফোকাসটা কিসে থাকবে, এরিয়ার উপর। ট্রাই সেভ বা যা যা আসবে না সব এরিয়ার উপর এবার আসবে, যে এরিয়াগুলোকে ডেভেলপ করো, মানুষ এমনি ডেভেলপ হয়ে যাবে। তো ওই কনসেপ্টটা দিচ্ছে পঞ্চায়েত। আর এখানে বলেছে এরিয়া যদি ভাগ করবে তো 3টে টাইপের হবে এরিয়াটা, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর কি জেলা পরিষদ। এইভাবে এরিয়া দিয়ে তুমি দেখো ওখানে সার্ভিসগুলো দাও। তো বলে ঠিক আছে এরিয়া দিয়ে দেবো, কোনো কমিউনিটিকে দাও না। বুঝতে পেরেছো? তো প্রথম কি লিখবো, ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম 1962। তাহলে ওই যে এটা বেরোলোই কিভাবে, এই প্রোগ্রামটা করলোই কেন, কারণ ওইটা ফেলিওর হয়েছিল সিডিপি, যার ফলে এটা এলো। এখানে বলেছে কি প্ল্যানে, এই প্ল্যানে বলেছে অবজেক্ট লিখবো, অবজেক্ট টু ইনক্রিজ দ্য ইকোনমি অফ কাল্টিভেটর অ্যান্ড হিজ ফ্যামিলি। আর এর সাথে কি হবে, এটা মানে কি, যেই সব ক্ষেত্রগুলোকে চাষযোগ্য আছে খুবই বেশি, সেগুলোকে আগে ভালো করে গ্রোথ করে দেওয়া। ভালো করে বুঝবে, যেসব এইগুলো চাষ হবে বলে অলরেডি সব কিছু আছে, কারণ আমরা এখন কিছু দিদি আমাদের কিছুই নেই এখন, তো যেগুলো না হবে সব দিক দিয়ে ঠিক আছে, জমি ওখানে এমনি ফার্টাইল, বুঝতে পেরেছে, ওখানে লোকজনও সবসময় চাষ করে। তো এরকম যেগুলো স্টক, যেমন আমাদের যদি এখন পশ্চিমবঙ্গে ধান চাষ করতে যাই, তো আমাদের প্রথম মাথা কোথায় যাবে, বর্ধমান। ওরকম তো ভারত অনেক জায়গা আছে যেখান থেকে এই চাষ হবে, এখান থেকে চাষ হবে, ওখানে জমিটা ওইরকম উঠাও। তো ওগুলো নে ওই সব জিনিসগুলো চালাও। কি চালাও, যেমন তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট করো কিছুটা, তাদেরকে এই করো, মানে ওগুলো সরকার ওখানে কিছু কিছু প্রোগ্রাম চালাবে, তাদেরকে যাদের ফ্যামিলিদেরকে যা দেওয়ার ইনক্রিজ, যেমন ধরে নাও তাদেরকে কীভাবে এমপ্লয়মেন্টকে ওই এগ্রিকালচার দিকে এমপ্লয়মেন্ট জেনারেট করে দেওয়া, ওখানকার লোকেদেরকে কিছুভাবে টাকা সাহায্য দিয়ে দেওয়া চাষ করার জন্য, চাষ করাকে তাদেরকে কীভাবে চাষে যদি কোনো প্রবলেম হয় সেখানে সরকার যেয়ে পরে হস্তক্ষেপ করা, যে এটা কেন প্রবলেম হচ্ছে, কী হচ্ছে, বুঝতে পেরেছো? যেন তাদের ঠিকমতো চাষ, ওই জমিগুলোকে ভালো চাষের মতো করে দেওয়া, কারণ আগে তো অনেক জমিদার ফমিদার এগুলোই তো হতো, তো জমিগুলোকে চাষিরা যেন পায় সেগুলোর দিকে ধ্যান দেওয়া, তবেই তো ওরা নিজের জমি পেয়ে চাষ করবে। তো ওইভাবে এগুলো সব তৈরি করে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। আর এখানে বেসিক্যালি 7টা স্টেটের একটা করে ডিস্ট্রিক্টকে বেছে নেওয়া হয়। তা আমরা এটা বেসিক্যালি ইউপিএসসিতে লাগবে, যে ডিস্ট্রিক্ট যদি কোনোদিন এই রিলেটেড কোয়েশ্চেন দেয় আর দিয়ে দেবে যে IADP কত সালে তৈরি হয়েছিল, প্রথমে দেবে এটা কি তৈরি হয়েছিল 1960 সালে, তারপরে দেবে এটা কি এর মধ্যে কি এই ডিস্ট্রিক্টটা ছিল, এর মধ্যে কি এই স্টেটটা ছিল, এভাবে দিতে পারে। অনলি ফর ইউপিএসসি প্রিলিমস, বিসিএস মেন্সও দেবে না, হাত দেবে না এখানে, যে তাও লিখে রাখি আমরা, তাই না? লিখবো ইট ওয়াজ লঞ্চ অ্যাজ প্লট বেসিস ইন 1 ডিস্ট্রিক্ট অফ 7 স্টেটস অ্যাট দ্যাট টাইম। এবার 7টা স্টেটে ওই যে কোন কোন স্টেটে কোন কোন ডিস্ট্রিক্ট ছিল লিখে নাও, কারণ এটা লাগবে। এবার প্রথম লিখবো 1 নাম্বার তামিলনাড়ুর থাঞ্জাভুর, একে ধানের বলা হয়, ভান্ডার গোলার্ধ বলা হয় সাউথ ইন্ডিয়া, তাই না? তারপরে ওয়েস্ট গোদাবরী, ব্যাকেটে লিখবো অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী। তারপরে লিখবো বিহারের শাহাবাদ, তারপরে মধ্যপ্রদেশের রায়পুর ডিস্ট্রিক্ট, শাহাবাদ ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশের আলিগড়,
তো লিখবো পাঞ্জাবের লুধিয়ানা আর রাজস্থানের পালি। এই 7টা স্টেটের 7টা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রাম চালানো হয়েছিল, বুঝতে পেরেছো? হিউজ প্রোডাকশনের জন্য এরিয়াগুলোকে ডিফাইন করে দেওয়া হয়, আর এই এরিয়াতে ওই সব যাতে এগ্রিকালচার হয় সেই বেসে। তারপরে হবে এটা, এই যে আইএডিপি, এটাকে প্যাকেজ প্রোগ্রামও লিখবো। আইএডিপি ইজ অলসো নোন অ্যাজ প্যাকেজ প্রোগ্রাম, PACKAGE, প্যাকেজ প্রোগ্রাম। ঠিক তার কিছুদিন পরে IAAP বলে আরেকটা প্রোগ্রাম চালাবে। ফুল ফর্ম কি হবে? হ্যাঁ, ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম 1964। এটা 114টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে, টোটাল ওভারঅল 114টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে এই প্রোগ্রামটা। এটা বেসিক্যালি গম, চাল, কটন, ডাল, সুগার কেন, আলু এগুলোর উপর মোটিভ করবে। পুরো ভারতে 114টা ডিস্ট্রিক্টের উপর অ্যাপ্লাইড হবে। আর এখানে যা আমাদের ভারতে যদি কাল্টিভেট ল্যান্ড যদি 100 থাকে, 100% যত জমি আছে তার মধ্যে যদি ভারত এতটা হয়, তাহলে এটা ভারত। তো এর মধ্যে কি হবে, ধরলে এটা 100% ল্যান্ড, ধরলাম সবই আমাদের কি চাষযুক্ত জমি, সবই। তার মধ্যে 25% এই প্রোগ্রামে এনে দেওয়া হয়। এই প্রোগ্রামকে ইফেক্টেড করানোর জন্য 25% যা ল্যান্ড কী করে দেওয়া হয়, লোকেটেড করে দেওয়া হয়, যে এই প্রোগ্রাম চলবে না, এতটা ইফেক্টিভ হয়েছিল। এখানে কি হয় না, চাষিদেরকে সায়েন্টিফিক টেকনোলজি ব্যবহার করানো শিখিয়ে দেওয়া হয়, কীভাবে টেকনোলজি উন্নত মানের কিছু সার এগুলোকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এই সময়। তো তাহলে তো এবার ধ্যানটা অন্যদিকে এরিয়া অনুযায়ী দিচ্ছে, তাহলে তো প্রোডাকশন বাড়বে। তো প্রোডাকশন কিছু বাড়বে, একটা সায়েন্টিস্ট আসবে, যেটা নাম হবে কে, আসবে আমাদের MS স্বামীনাথন, ভারতে। উনি কি করবেন, ওনার জন্ম হবে ওই 1925-20 ওই সময়। আর হওয়ার পর ভারতের অবস্থা দেখবে অনেক খারাপ, বাংলায় আমাদের এখানেই দেখবে দুর্ভিক্ষ দেখবে। ও প্রাণপণ নিয়ে নেবে যে আমাকে এই দুর্ভিক্ষ থেকে ভারতকে বার করতে হবে। ও দেখে অনেক মর্মাহত হবে যে আমাকে এই দুর্ভিক্ষ থেকে ভারতকে বার করতে হবে। ভালো করে বুঝবে, এখন যখন আমরা গ্র্যাজুয়েশন আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার পর আমি কি চাকরি করব, এটা আমরা ডিকোড করি। এটা আমরা কিসে কি অ্যাডমিশন নেব, কি পড়বে, এটা আমাদের ইচ্ছে অনুযায়ী ঠিক হয় না। এখন কিসে ঠিক হয়, আমি কি পাচ্ছি, তাই না? কিন্তু এটা 1930 সালে যদি যাই, তখন মানুষের কাছে প্রেফারেন্স থাকতো যে আমি ডাক্তার হব না উকিল হব না দুটোই হব না ইন্ডাস্ট্রি করবো না ইন্ডাস্ট্রি, সব ওদের কাছে থাকতো। কারণ কোনো কলেজে ওরকম লোক থাকতো না, ভালো পড়াশোনা করলে এগুলো করতো। তো একটা লোক সেই সময় এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে, দ্যাটস মিন কি, মানে আগে ভেবেছে নিশ্চয়ই যে আমি কিছু নিশ্চয়ই মোটিভ নিয়েছে। আর এখন তুমি কোথাও চান্স পাচ্ছ না, এগ্রিকালচার নিয়ে পড়ছো কল্যাণী ইউনিভার্সিটি, বা প্রথমে তোমার ইচ্ছে ছিল IIT করার, তুমি খড়গপুরেও পেলে না, কোথাও পেলে না, লাস্টে কল্যাণী ইউনিভার্সিটিতে এগ্রিকালচার নিয়ে ঢুকে গেলে। আর যদি সেটাও পেলে না, লাস্টে বাংলা অনার্স নিয়ে নিলে। কিন্তু এক সময় যারা বাংলা অনার্স নিয়েছিল, তারা বাংলাকে জানার জন্য নিয়েছিল, তারা বাংলাকে সেই লেভেল উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। বাংলাকে অনার্স নেবার জন্য জন্মেছিল, ইতিহাসকে জানার জন্য ইতিহাস অনার্স নিয়েছিল। এখন সাবজেক্ট পাচ্ছে না বলে ইতিহাস অনার্স নিচ্ছে। এখন মানে অন্যরকম হয়ে গেছে। কিন্তু এই লোকটা ওই সময় যখন বেঙ্গলের দুর্ভিক্ষগুলো দেখছে না, যখন বেঙ্গলের দুর্ভিক্ষ হয়েছিল, যে মানুষ খেতে পাচ্ছে না, আর ওই যে হাড় দেখাচ্ছে, মানুষটাকে দেখাচ্ছে না, হাড় দেখা, তার উপর পাতলা শুধু চামড়া দেখতে পাচ্ছে, বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে অপুষ্টিজনিত কারণে। তখন থেকে ছোট থেকে ঠিক করে যে আমি ওই সব কিছু দূর করে দেবো। আর ও সারাটি জীবন ওই প্রথমে চলে যায় পড়াশোনা, এগ্রিকালচার নিয়ে পড়ে যে কী করা যাবে, ভেবে লোকটা 30-35 থেকে ভাবছে, কিন্তু সার্থক হচ্ছে কখন, লোকটা 69, মানে ও এতদিন থেকে নিজে ভাবছে নিজেকে যে আমাকে ডেভেলপ করতে হবে, আমাকে কিছু করতে হবে দেশের জন্য, ঠিক আছে। ওই লোকটা আলটিমেট 1960-এর দশকে এসে পরে সাকসেসফুলি হয়, বুঝতে পারছি। আমাদের আমেরিকার সাথে সম্পর্ক খারাপ চলছে, কিন্তু সেই সময় আমেরিকারই সায়েন্টিস্ট নরম্যান বোরলং, তার স্টুডেন্ট ইনি, সেখান থেকে উনি শিখে আসে টেকনোলজি এবং নিজের অনেক রিসার্চ চালায়, ঠিক আছে। লাস্টে আমাদের কি করে HYB সিড আবিষ্কার করে দেয়, তাই না, যেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রয়োগ করে। মানে আগে একটা জমিতে এইটুকু বীজ দিয়ে পরে 1 কেজি প্রোডাকশন হতো,
এখন একটা জমিতে ওইটুকুই বীজ দিচ্ছে, আর আগে একটা জমিতে ধরলে 1 কেজি বীজ দিয়ে পরে 10 কেজি প্রোডাকশন হতো 1 বছরে। এখন একটা ওই জমিতে 1 কেজি বীজ দিচ্ছে, 1 বছরে ধরে নাও 30 কেজি প্রোডাকশন হচ্ছে। তো এই যে এক্সেস প্রোডাকশনটা বাড়িয়ে দেওয়া, এটা উনি আমাদের জন্য করেছে, যার ফলে আমাদের কাছে প্রচুর সারপ্লাস এসছে। ভারত ওই যে খাবার দাবারের চিন্তা থেকে বেরিয়ে গেছে। আজকে ভারতের কাছে খাবারের শর্টেজ নেই, মোটামুটি 90 দিন দেশ বন্ধ খাইয়েই যাচ্ছে। কার জন্য? MS স্বামীনাথন। প্লাস তার সাথে আমাদের কৃষকরা, যে কৃষকরা 100 দিন ধরে ফ্রিতে খাওয়াইছে, মানে খাবার দিচ্ছে, সেই কৃষককে আজকে সরকার কি বলছে? নিজের মতো চালনা করতে চাইছে। বুঝতে পেরেছো? যে 100 দিন সরকার খাওয়ায়নি ভাই, ওরা চাষ করে সেটাকে সরকারের কাছে রাখা আছে, সেটা দিচ্ছে। নাহলে সরকারকে ফেলে দিত সবাই যদি খাবারটা না পেতো, যদি তুমি লকডাউন করতে, তাই না? তো সেই কৃষকের এখন অবস্থা খারাপ আছে, এখন কেউ সাপোর্ট করছে না কৃষকদেরকে, তাই না? কিন্তু তারা যদি প্রোডাকশন বন্ধ করে দেয় তাহলে কী হবে একবার ভাবা দরকার, তাই না? তো ভাবা উচিত। যাই হোক, তো IADP এইসব যখন এখানে ইন্ট্রোডিউস হবে, স্বামীনাথন আসবে, আর ও চলে যাবে আমাদের কার কাছে? প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে। তখন উনি প্রধানমন্ত্রী থাকবেন। তাহলে এরকম ব্যাপার, তাহলে কি করা যায়? আমরা পুরো শর্টেজ আমরা সারা জীবনের জন্য দূর করতে পারবো। যে জমিতে 1 কেজি 1 বছরে 1 কেজি প্রোডাকশন হতো, ওই জমিতে আমি 1 বছরে 100 কেজি প্রোডাকশন করে দেবো দিয়ে, ওর ফলস্বরূপ বুঝতে পারলি এই জিনিসগুলো আবিষ্কার হচ্ছে, এই প্রোগ্রাম চালাচ্ছে। তখন এগুলোর কি হচ্ছে, মানে তখন এগুলোরও এই যে প্রোগ্রাম IAP, এটা হচ্ছে গ্রিন রেভুলেশনের বীজ, গ্রিন রেভুলেশন, তাই না? যেটা করবে কে? আর 1-2 বছর পরেই পাবো, ঠিক আছে? তার বীজ কিন্তু এইটা আর এইটা, বুঝতে পেরেছ? ম্যাক্সিমাম হচ্ছে এইটা IAP-তে কি করছে? গ্রিন রেভুলেশনকে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে আরো কিছু জিনিস হবে যেগুলো আমরা যখন নেক্সট পড়বো গ্রিন রেভুলেশন, নেক্সট দিনই, তাই না? মানে নেক্সট প্ল্যানিং, তখন আমরা এগুলো ডিটেলসে বুঝবো পুরো, ঠিক আছে? এখন গ্রিন রেভুলেশনটা ওখানেই লিখাবো, আর এগ্রিকালচারটা ওই ক্লাসেই হবে, যার ফলে আমাকে আর এগ্রিকালচার আলাদাভাবে ক্লাস নিতে হবে না। ওইভাবে প্ল্যানটা আমি খাটিয়েছি, বুঝতে পেরেছি? তাহলে ওখানে এগ্রিকালচার ঢুকিয়ে দেবো ওই প্ল্যানে, তাহলে এগ্রিকালচার আলাদা ক্লাস হবে না। এখানে লিখে নেবে শুধু এই সময় কী হয়েছিল, না এই সময় এগ্রিকালচারে কী হয়েছিল? FCI এস্টাবলিশড হয়েছিল, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1964-5 FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1964 বা 5, 64-65, ঠিক আছে? আর এর সময় আরেকটা কি হয়েছিল, আর APC এগ্রিকালচার প্রাইস কমিশন, যেখানে চাষিদের জিনিসপত্র দাম হতে হবে, দাম ধরে সেই APC এগ্রিকালচার প্রাইস কমিশন 1965 তৈরি হয়েছিল। আর তার সাথে সাথে এখানে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আমরা আরেকবার আসবো। ইন্ডাস্ট্রিতে সে সময় আরেকটা জিনিস হয়েছিল, মনে ভুলে গেছি, UTI, এটা সার্ভিস সেক্টরে, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া 1964, যেটাই ভবিষ্যতে কিছুদিন পর যে পরে 2000 সম্ভবত 5 যে পরে এটা নাম হবে অ্যাক্সিস ব্যাংক, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছি? তাহলে আমরা পুরো লিখে নিয়েছি এখানে, আপাতত থাক।